ডাব্লিউবিসির মধ্যে বি লিম্ফোসাইট থাকে, বি লিম্ফোসাইট, এবং আমরা জানি হচ্ছে টি লিম্ফোসাইট থাকে। মানে লিম্ফোসাইটের মধ্যে দুইটা টাইপের থাকে, একটা বি একটা টি। তো বি লিম্ফোসাইট আমাদের হিউমেরাল ইমিউনিটিতে হেল্প করে, আর টি লিম্ফোসাইট হচ্ছে আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটিতে হেল্প করে। এখন যে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই হিউমেরাল ইমিউনিটি মেনলি কাজ করে কিসের মাধ্যমে? আমরা জানি এরা কাজ করে অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে। এখন ফার্স্টে বি লিম্ফোসাইট থেকে আমরা জানি যে প্লাজমা সেল তৈরি হয়। কি তৈরি হয়? প্লাজমা সেল, প্লাজমা সেল। তো এই প্লাজমা সেলটা হচ্ছে এক ধরনের মানে পোটেন্ট বা ম্যাচিউর টাইপের বি লিম্ফোসাইট, যেগুলা পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি করতে পারে। অ্যান্টিবডিটা হইতে পারে মানে যেটাকে আমরা এভাবে মনে রাখি, অবশ্যই অ্যান্টিবডির আগে আমরা আইজি লিখি, যেটাতে আমরা ইমিউনোগ্লোবিউলিন বোঝাই। তো এটা হইতে পারে জি, অথবা হইতে পারে এ, অথবা হইতে পারে এম। মানে এগুলা কিন্তু সবই আইজিজি, আইজিএ, আইজিএম, অথবা আইজিই, অথবা ডি, আমরা গেম দিয়ে মনে রাখি। তো এরকম 5টা টাইপের অ্যান্টিবডি হইতে পারে। এটা এই অ্যান্টিবডিগুলোর নাম আমরা জানি কী কারণে হয়েছে। আমরা জানি যে অ্যান্টিবডিতে তোমরা অ্যান্টিবডির স্ট্রাকচার যদি একটু মনে করো তাহলে তোমরা সবাই জানো যে অ্যান্টিবডিতে মেইনলি এই দুইটাকে আমরা বলি হচ্ছে হ্যাভি চেইন, আর এইগুলাকে বলি হচ্ছে লাইট চেইন। এটা আর এটা হচ্ছে লাইট চেইন, আর এটা হচ্ছে হ্যাভি চেইন, ঠিক আছে। এবং এটাকে আমরা বলি হচ্ছে ফ্যাব পোর্শন, আর এই নিচের পোর্শনটাকে আমরা বলি হচ্ছে উপরেরটাকে বললাম আমরা ফ্যাব পোর্শন, আর নিচেরটাকে বলি এফসি পোর্শন। হ্যাঁ, এগুলো আমরা ইমিউনোলজিতে ভালো করে পড়ছি। তো কারণ কেন এগুলোকে আমরা ফ্যাব পোর্শন বলছি? কারণ অ্যান্টিজেন বাইন্ড করে এই যে এই জায়গাটাতে, অ্যান্টিবডির এই জায়গাটাতে, লাইট চেইন আর হচ্ছে মানে হেভি চেইন আর লাইট চেইনের মাঝে। ওকে, এখন এরকম তো স্ট্রাকচার থাকবে অ্যান্টিবডিতে। তো অ্যান্টিবডির ধরো আইজিজি যেটা, আইজিএ যেটা, আইজিএম যেটা, বা এই যে অ্যান্টিবডিগুলা, এই অ্যান্টিবডিগুলা প্লাজমা সেল থেকে তৈরি হয়। এখন কোন অ্যান্টিবডিটা তৈরি হবে এটা ডিপেন্ড করে ইনফেকশনের উপরে, যে আচ্ছা যে ইনফেকশনটা হয়েছে সেটা অনুযায়ী সুবিধা মতো একটা অ্যান্টিবডি ক্রিয়েট করা হবে, রাইট? যেমন ধরো অ্যাকিউট ইনফেকশনের টাইমে আইজিএম তৈরি হইলো, বা একটু যখন ইনফেকশনটা বেশি প্রসিড করলো তখন আইজিজি তৈরি হইলো। তারপরে এটা হচ্ছে আমরা এটাকে সিক্রেটরি অ্যান্টিবডিও বলি, এটা মিউকোজাল ইমিউনিটি দিতে হেল্প করে। তারপরে আইজিই যেটা, এটা অ্যালার্জিক কন্ডিশনে কিন্তু ভালো পাওয়া যায়, বা প্যারাসাইটিক ইনফেকশনে ভালো পাওয়া যায়। ডিটা অতটা ইম্পর্টেন্ট অ্যান্টিবডি না। তো ওভারঅল কথা যে এই অ্যান্টিবডিগুলো সিচুয়েশন অনুযায়ী এক টাইমে এক একটা তৈরি হবে। বাট যদি এমন হয় যে প্লাজমা সেলটা এমন হয়ে গেছে, বা এমনভাবে এরা প্রলিফারেট করছে, বা এমন একটা ভ্যারিয়েন্ট প্লাজমা সেলের হয়ে গেছে যেই ভ্যারিয়েন্টের কারণে এরা কেবল একটা অ্যান্টিবডি তৈরি করতেছে, মানে একটা পার্টিকুলার অ্যান্টিবডি তৈরি করতেছে, ঠিক আছে। ধরো প্লাজমা সেল থেকে এই 5টা টাইপের অ্যান্টিবডি নর্মালি সিচুয়েশন অনুযায়ী তৈরি হওয়ার কথা, বাট না, এরা কোনো সিচুয়েশন বুঝবে না, এদের কোনো সিচুয়েশন বোঝার টাইম নেই। এরা যে কোনো একটা পার্টিকুলার অ্যান্টিবডি তৈরি করতে থাকবে, অ্যাবনর্মালি এর তৈরি করতেই থাকবে। তো এই যে একটা টাইপের অ্যান্টিবডি তৈরি করে, এজন্য আমরা সেটাকে বলি মোনোক্লোনাল। তো এই যে প্লাজমা সেলটা এরকম করতেছে সেটাকে আমরা বলতে পারি মোনোক্লোনাল প্লাজমা সেল, বা এই যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে মোনোক্লোনাল অ্যান্টিবডি। তো এই যে অ্যান্টিবডিটা এরা তৈরি করতেছে শুধু একটাই। তো এটা কিন্তু একটা অ্যাবনর্মাল অবস্থা, আনডাউটেডলি অ্যাবনর্মাল, কারণ নর্মালি তো এরকম হওয়ার কথা না, এভাবে স্টাববার্ন হয়ে এরা এরকম করবে, এটা তো নর্মাল না। তো আমরা একটা কন্ডিশনের নাম সবাই জানি, মাল্টিপল মায়ালোমা। ওই কন্ডিশনটাতে কিন্তু এরকমই কন্ডিশন হয়, ঠিক আছে। এরকম কন্ডিশন কিন্তু হচ্ছে। তো এই যে একটা অ্যাবনর্মাল অ্যান্টিবডি এরা তৈরি করতেছে, এই যে এরা একটা অ্যাবনর্মাল অ্যান্টিবডি তৈরি করতেছে, অ্যাবনর্মাল বলতে সিচুয়েশন অনুযায়ী যে কোনো একটা তৈরি করবে, বা সিচুয়েশন অনুযায়ী একটা তৈরি করবে এরকম না, এরা একটাই তৈরি করবে। তো সেই একটা প্রোটিনকে আলটিমেটলি, ইমিউনোগ্লোবিউলিনগুলো তো প্রোটিন, আমরা তো জানি সবাই এগুলো প্রোটিন, প্লাজমা প্রোটিন। তো এই যে একটা তৈরি করবে, আমি ধরো সাপোজলি ধরলাম যে এখানে একটা ইমিউনোগ্লোবিউলিন তৈরি হচ্ছে যে কোনো একটা টাইপের। তো এইটাই হচ্ছে, আমরা এটাকেই বলি হলো গিয়ে প্যারাপ্রোটিন, ঠিক আছে। সো ওভারঅল কথা, প্যারাপ্রোটিন জিনিসটাকে আশা করি বোঝা গেছে। তো মনে রাখবা যে প্যারাপ্রোটিন বলতে যে শুধু অ্যান্টিবডিটাই হইতে হবে তা না। আমরা জানছি যে অ্যান্টিবডিতে হ্যাভি চেইন থাকে, লাইট চেইন থাকে। তো ধরো যে কোনো একটা শুধু হ্যাভি চেইনটাই তৈরি করতেছে, তো অথবা শুধু লাইট চেইনটা তৈরি করতেছে, এরকমও হইতে পারে যে অ্যান্টিবডি অথবা অ্যান্টিবডির যে কোনো একটা ফ্র্যাগমেন্ট তারা তৈরি করতেছে। ওকে, সো এই টার্মটা একটু ভালো করে মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এবং ধরো আমি সাপোজলি ধরলাম এরা আইজিজি এটাই খালি তৈরি করতেছে, মানে আর কোনো অ্যান্টিবডি এরা তৈরি করবে না, বা আইজি হচ্ছে গিয়ে আমি ধরলাম এটাই তৈরি করতেছে, আর কোনোটা তৈরি করবে না, বা আইজিএম এটাই তৈরি করতেছে, আর কোনোটা তৈরি করবে না। তাহলে এই যে কোনো একটাতেই এরা লিমিটেড থাকতেছে। সো এটাকেই আমরা বলি হচ্ছে
এটাকে কি বলি আমরা? আমরা বলি হচ্ছে প্যারাপ্রোটিন। এবং প্যারাপ্রোটিনের মধ্যে এম প্রোটিন একটা টার্ম আছে, এম প্রোটিন। তো ধরো সাপোজলি যখন আমি ধরলাম ধরো যে কোনো একটা তৈরি করতেছে, আইজিএমই খালি তৈরি করতেছে, তাহলে ওই ক্ষেত্রে আমরা বলি যে এটা হচ্ছে মনোক্লোনাল প্রোটিনটা বা মনোক্লোনাল অ্যান্টিবডিটা, এখানে হচ্ছে আইজিএমটা, রাইট? সো এটা কিন্তু একটা এম প্রোটিন আমরা বলি, যে এম দিয়ে মনে রাখবো মাল্টিপল মায়োলোমাতে কিন্তু এরকম এম প্রোটিন আমরা পাইতে পারি। আর একটা টার্ম আছে বেন্স জনস প্রোটিন, এটা তোমরা অনেক জায়গায় পাবা, বেন্স জনস প্রোটিন। তো এটা বলতে কি বোঝায়? বেন্স জনস প্রোটিন যেটা, এটা বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি ইউরিন নিয়ে পাওয়া যায়। এটা মনে রাখবে, এম প্রোটিন পাওয়া যায় ব্লাডে আর বেন্স জন প্রোটিন পাওয়া যায় ইউরিনে। তো বেন্স জন প্রোটিন বলতে মেনলি যেটা হয় যে আমাদের যে লাইট চেইন আছে, ধরো কি থাকে যে অ্যান্টিবডিতে হ্যাভি চেইন থাকে, লাইট চেইন থাকে, এগুলো লাইট চেইন আর এইগুলো হচ্ছে হ্যাভি চেইন। তো বেনজন প্রোটিনটাতে যেটা হয় যে এম প্রোটিন আর বেনজন প্রোটিন কিন্তু এক না, এম প্রোটিন পাওয়া যায় ব্লাডে, বেনজন প্রোটিন পাওয়া যায় ইউরিনে, হ্যাঁ। এবং বেনজন প্রোটিনে সাধারণত লাইট চেইনটা, শর্ট চেইন যেটা, এই শর্ট চেইনটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার অ্যান্টিবডির শর্ট চেইনই হচ্ছে খালি অ্যাবনর্মালি প্রোডাকশন হইতে থাকে, পুরো অ্যান্টিবডিটা না, অ্যান্টিবডির ফ্র্যাগমেন্ট, এবং ফ্র্যাগমেন্টটা বলতে শর্ট চেইন বোঝানো হচ্ছে। তো শর্ট চেইনটা ইউরিনে পাওয়া যায়। তো এটাই হচ্ছে ওভারঅল কথা, আশা করি বুঝাইতে পারছি। তো এখন আসলে প্যারাপ্রোটিন হচ্ছে অ্যাবনর্মাল প্রোটিন, একটা মেইনলি অ্যান্টিবডি, প্রোটিন বলতে মেইনলি এরা অ্যান্টিবডি, মনোক্লোনাল অ্যান্টিবডি, কারণ এরা একটাই অ্যান্টিবডি তৈরি হইতেছে, অথবা এটার ফ্র্যাগমেন্টও কিন্তু হইতে পারে, ফ্র্যাগমেন্ট বলতে শর্ট চেন অথবা লাইট চেন, কারণ অ্যান্টিবডির ফ্র্যাগমেন্টই তো লাইট চেন বা শর্ট চেন। এবং ক্যান্সার লাইক গ্রোথ হচ্ছে প্লাজমা সেলের, এবং সেই কারণেই এরা তৈরি হইতেছে, কারণ প্লাজমা সেল এখানে নিজের উপর কন্ট্রোল নাই, আনকন্ট্রোলেবলি এরকম করতেছে, এবং যে কোনো একটা সিঙ্গেল ক্লোন থেকে কিন্তু এরা আসে, মানে সিঙ্গেল ক্লোন, প্লাজমা সেলে একটা সিঙ্গেল ক্লোন তৈরি হয়, এবং এই সিঙ্গেল ক্লোন বলতে বোঝাচ্ছে যে কোনো একটা অ্যান্টিবডি তৈরি করতেছে। ওকে, দ্যাটস ফাইন। এবং এটার আরও নাম আছে, যেমন মোনোক্লোনাল গ্যামোপ্যাথি বা প্লাজমা সেল ডিসক্যারেশিয়া, এরকম নামও কিন্তু আমরা দিয়ে থাকি। এই টার্মটা জাস্ট একটু মনে রাখবা। এখন আসো যে প্যারাপ্রোটিনিমিয়া, তাহলে কি? যদি ব্লাডে প্যারাপ্রোটিনের সংখ্যা বেড়ে যায় তাহলে প্যারাপ্রোটিনিমিয়া আমি বলবো, কারণ ইমিয়া যেখানে আছে তার মানে ব্লাডে। তার মানে কোন কোন ডিজিজে তাহলে মানে প্যারাপ্রোটিনিমিয়া হইতে পারে? মাল্টিপল মায়োলোমা, এটা প্লাজমা সেলের এক ধরনের অ্যাবনর্মাল প্রলিফারেশনের কারণে হচ্ছে ক্যান্সার কন্ডিশন আমরা বলি। এখানে মেনলি প্যারাপ্রোটিন পাওয়া যায়, এক্সেসিভ প্যারাপ্রোটিন পাওয়া যায়। সো এই জিনিসটি ইম্পর্টেন্ট, এম প্রোটিন আমরা কিন্তু এখানে পাই, মনোক্লোনাল প্রোটিন। তার বাদে আরেকটা ডিজিজ আছে ওয়েলডেনস্ট্রোমস ম্যাক্রোগ্লোবিলিনেমিয়া, এবং এটা একটা রেয়ার ক্যান্সার, যেটা ফলে আইজিএমটাই, মানে একটা পার্টিকুলার অ্যান্টিবডি তো বেশি প্রোডাকশন হবে, সো এখানে ফিক্স করে দেওয়া যে এখানে আইজিএমটাই বেশি প্রোডাকশন হয়, ঠিক আছে, ওয়েলডেনস্ট্রোমস গ্লোবিনেমিয়াতে। আর এখানে হচ্ছে মাল্টিপল মায়োলোমাতে কিন্তু ফিক্স না যে আচ্ছা মানে প্যারাপ্রোটিন কোনটা প্রোডাকশন হবে, ঠিক আছে, কোন ভ্যারিয়েন্টেরটা, এটা ফিক্স না কিন্তু। তারপরে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, এটা হচ্ছে সিএলএল যেটাকে আমরা বলি। এবং দেখা যায় যে এটা হলো মানে এক ধরনের ব্লাড ক্যান্সার, এবং এই ব্লাড ক্যান্সারও কিন্তু প্যারাপ্রোটিন প্রোডাকশন হইলেও হইতে পারে। এবং নন হজকিন্স লিম্ফোমা, এটা হচ্ছে একটা টাইপের লিম্ফোমা, আমরা জানি লিম্ফোমার মধ্যে হজকিন্স লিম্ফোমা আছে, নন হজকিন্স লিম্ফোমা আছে, এবং এটাও কিছু কিছু টাইমে কিন্তু প্যারাপ্রোটিন প্রোডাকশন করতে পারে। বিনাইন মোনোক্লোনাল গ্যামোপ্যাথি, এটা একটা নন ক্যান্সারাস কন্ডিশন অ্যাকচুয়ালি, যেখানে প্যারাপ্রোটিন থাকতে পারে, এবং এটা সাধারণত ওল্ডার যে অ্যাডাল্টস আছে তাদের ক্ষেত্রে হয়। এবং হ্যাভি চেইন ডিজিজ বলতে বোঝানো হয়েছে এটা একটা রেয়ার ডিজিজ, যেখানে শুধু হ্যাভি চেইনই প্যারাপ্রোটিন হিসেবে সাধারণত পাওয়া যায়, মানে একটা ইমিউনোগ্লোবুলিনের হ্যাভি চেইনকেই শুধু পাওয়া যাচ্ছে। আবার লাইট চেইনকেও কিন্তু পাওয়া যেতে পারে, যেমন লাইট চেইনকে হচ্ছে আমরা ওই যে বেন্স জন প্রোটিন যেটা না, ওইটা কিন্তু আমরা লাইট চেইন হিসেবে পাই ইউরিনে, ঠিক আছে। সো ওইটাও কিন্তু এক ধরনের মানে লাইট চেইন ডিজিজ আমরা বলতে পারি। সো এটা বেনজনস প্রোটিন কিন্তু যেখানে পাওয়া যায়। আচ্ছা, তো মাল্টিপল মায়োলোমাতেও অ্যাকচুয়ালি লাইট চেইন যে ইউরিন দিয়ে বের হয় ওটাকে আমরা বেনজন প্রোটিন বলি। তো আমরা বলতে পারি যে মাল্টিপল মায়োলোমাতে কিন্তু এই লাইট চেইনযুক্ত এক ধরনের প্যারাপ্রোটিন কিন্তু পাওয়া যায়। এবং প্রাইমারি অ্যামাইলোইডোসিসে যেটা হয় যে এখানে প্যারাপ্রোটিন কিন্তু ডিপোজিট হয়, যেটা অ্যামাইলয়েড ফিব্রিলস আকারে হচ্ছে টিস্যুতে জমা হয়। এই প্যারাপ্রোটিনগুলোকে আমরা অ্যামাইলয়েড ফিব্রিলস বলি। তো এগুলো হচ্ছে মেনলি বিভিন্ন টিস্যুসে জমা হয় এবং ওই টিস্যুগুলো ড্যামেজ করে। এখন আসলে যে অ্যাকচুয়ালি আমাদের এই যে প্যারাপ্রোটিনগুলো তৈরি হচ্ছে, তো এর ফলে কী কী হইতে পারে, প্যাথোফিজিওলজিক্যাল এফেক্টটা কী? এটা এফেক্ট হচ্ছে এরা সেরাম গ্লোবিউলিন যে লেভেল, আমরা কি জানি যে আলটিমেটলি আমাদের যে প্রোটিনগুলা বা প্যারাপ্রোটিনগুলা এগুলো কিন্তু এক ধরনের অ্যান্টিবডি। সো অ্যান্টিবডিগুলো আমরা জানি গামা গ্লোবিউলিন এক ধরনের প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো তো প্লাজমা প্রোটিন। তো এর মধ্যে গামা গ্লোবিউলিন যেটা, তো এই গামা গ্লোবিউলিনটাই হচ্ছে মেনলি আমাদের অ্যান্টিবডিগুলো। তো এটা হচ্ছে যদি এমন হয় যে অনেক বেশি প্যারাপ্রোটিন বেড়ে যাচ্ছে, তাহলে এদের ওভার প্রোডাকশনের ফলে গ্লোবিউলিন যে লেভেল সেটা কিন্তু মানে কমে যাবে কিছুটা, ঠিক আছে। সো
সো এর ফলে যেটা হবে যে গ্লোবিউলিন বাড়তেছে, মানে টোটাল গ্লোবিউলিন বাড়তেছে, বাট অ্যালবুমিন কিন্তু অ্যালবুমিনের তুলনায় গ্লোবিউলিন কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, মানে কম্পারিজনে। নর্মালি অ্যালবুমিন গ্লোবিউলিনের যে একটা রেশিও টাইপের থাকে, যাচ্ছে অ্যালবুমিন এত থাকে, গ্লোবিউলিন এত থাকে, বাট দেখা যায় গ্লোবিউলিনটা অনেক বেশি বেড়ে যায়, এবং এর ফলে মানে প্রোটিন কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়, এবং এর ফলে মানে মাল্টিপল মায়োলোমাতে কিন্তু আমরা এরকম দেখতে পারি। এবং ক্লিনিক্যাল ইমপ্লিকেশনের কথা যদি বলি, এই যে গ্লোবিউলিন লেভেলটা অনেক বেড়ে যাচ্ছে, ব্লাড টেস্টে আমরা এটা দেখতে পারবো, এবং এটা দেখার মাধ্যমে আমরা হচ্ছে বুঝতে পারি যে আচ্ছা তাহলে এটা হয়তো বা মানে আমাদের প্যারাপ্রোটিনিমিয়া হয়েছে। এবং হাইপোঅ্যালবুমিনিমিয়া কিন্তু এখানে হবে, কারণ হচ্ছে অ্যালবুমিন যেটা মেইন প্রোটিন প্লাজমাতে ব্লাডের প্লাজমাতে, তো এটা ব্লাডের ভলিউম, অসমোটিক প্রেশার, ভিসকোসিটি অনেক কিছু মেনটেনে সহযোগিতা করে। কিন্তু প্যারাপ্রোটিন যখন ওভার প্রোডাকশন হয়ে যায়, তো প্যারাপ্রোটিনের মধ্যে গামা গ্লোবিউলিন, ফলে যেটা হয়েছে যে এটা অ্যালবুমিনকে ডিসপ্লেস করতে পারে, এবং অ্যালবুমিনের সিনথেসিসের সাথেও ইন্টারফেয়ার করতে পারে, বা সিনথেসিসটিকে নাও হইতে দিতে পারে। ফলে অ্যালবুমিন লেভেল যখন কমে যাচ্ছে, এবং এর ফলে হাইপোঅ্যালবুমিনিমিয়া হচ্ছে। তো হাইপোঅ্যালবুমিনিমিয়া যদি হয়, তাহলে এর ফলে কি হয়, ইডিমা হইতে পারে। আমরা এই মেকানিজমটা জানি যে হাইপোঅ্যালবুমিনে যদি হয়, যে অর্থাৎ ব্লাডের মধ্যে প্লাজমাতে যদি অ্যালবুমিন কমে যায়, তাহলে কিন্তু ফ্লুইড কী করতে পারে, ফ্লুইড এক্সট্রাসেলুলার স্পেসে বের হয়েছে, ইডিমা হওয়ার একটা কিন্তু চান্স থাকে। কারণ অ্যালবুমিনের কারণেই, কলয়েডাল অসমোটিক প্রেশারের কারণে অ্যালবুমিন কলয়েডাল অসমোটিক প্রেশার ক্রিয়েট করে, যার কারণে ব্লাড ভেসেলের মধ্যে কিন্তু নর্মালি আমি ধরলাম ফ্লুইড রিটেনশন হয়ে থাকে। কিন্তু যদি অ্যালবুমিনই কমে যায়, তাহলে ব্লাডগুলো মানে ফ্লুইডগুলো বাইরে চলে আসবে, এবং ইডিমা হবে, এক্সট্রাসেলুলার স্পেসে বা সারাউন্ডিং টিস্যুতে ফ্লুইড এসে ইডিমা হবে। এবং হাইপোন্যাট্রিমিয়াও কিন্তু হতে পারে, কারণ দেখা গেছে যে মাল্টিপল মায়োলোমাতে তো প্যারাপ্রোটিন থাকে, তো এরা হচ্ছে বডির মানে ওয়াটার আর সল্টের যে ব্যালেন্স, এটা মেনটেনে কিন্তু ঠিকভাবে নাও করতে পারে, বা এটা মেনটেন ইনহ্যাবিট করতে পারে। ফলে যেটা হবে যে সোডিয়াম লেভেল কমে যাবে ব্লাডে, ফলে হাইপোন্যাট্রিমিয়া হবে। এই কথাটা জাস্ট কি মনে রাখো। এবং হাইপোন্যাট্রিমিয়া হলে নওশিয়া, কনফিউশন, সেইজার, কোমা এরকম কন্ডিশনে কিন্তু হইতে পারে। ডাইলিউশনাল অ্যানিমিয়া নামে একটা টার্ম আছে। তো এটা মানে হচ্ছে যে ব্লাডে যখন প্যারাপ্রোটিনগুলো অ্যাকুমুলেট করে বা সংখ্যায় অনেক বেড়ে যায়, ওভার প্রোডাকশন হয়, তাহলে এটা কিন্তু প্লাজমা ভলিউমকে ইনক্রিজ করতে পারে। অর্থাৎ একটা ব্লাডে আমরা জানি কী থাকে, ব্লাডে ফ্লুইড পার্ট থাকে এবং সেলুলার পার্ট থাকে। তো এরা কী করে, ফ্লুইড পার্টটাকে কিন্তু প্যারাপ্রোটিনগুলো অ্যাকুমুলেট হলে ফ্লুইড পার্টটাকে দেখা যায় বা প্লাজমা পোর্শনটাকে বাড়াই দেয়। ফলে মানে আমাদের যে রেড ব্লাড সেল, এই রেড ব্লাড সেলের কনসেন্ট্রেশন কিন্তু কমে, ঠিক আছে, কনসেন্ট্রেশন কমে, যেহেতু ফ্লুইড পার্টটা বেশি, সো এখানে মানে রেড ব্লাড সেল কনসেন্ট্রেশনটা কমে যায়। এবং যেহেতু মানে রেড ব্লাড সেলের যে কনসেন্ট্রেশন এটা যেহেতু কমে যাচ্ছে, তাই এখানে এক ধরনের অ্যানিমিয়া পাওয়া যেতে পারে, যেটাকে আমরা ডাইলিউশনাল অ্যানিমিয়া বলি। যেহেতু এটা রেড ব্লাড সেলের ডাইলিউশনের কারণে হচ্ছে, এবং এই কারণে দেখা যায় যে এটা ফ্যাটিক, প্যালোর, উইকনেসের মতো সিমটমস তো করতে পারে। এবং হিমোগ্লোবিন, তারপরে হেমাটোক্রিট লেভেল এটা কিন্তু লোই দেখাবে, কিন্তু আরবিসি যে প্রোডাকশন সেটা দেখা গেছে যে ইম্পেয়ার্ড না হইতে পারে, কিন্তু হিমোগ্লোবিন বা হেমাটোক্রিট এটা কিন্তু লো দেখাবে অ্যানিমিয়াতে। আচ্ছা, তারপরে ইএসআর বা রোলে ফরমেশন, এটাকে রোল্যাক্স আমরা বলি না, রোলে ফরমেশন, তো এটা হচ্ছে হইতে পারে। এবং আমরা জানি ইএসআর হচ্ছে আরবিসি কতটা ভালো করে সেটেল করতে পারে টেস্ট টিউবের নিচে, এটা একটা টেস্ট টিউব, সেটা নিচে আরবিসি কেমন সেটেল করতে পারতেছে এটা আমরা টেস্ট করি। তো প্যারাপ্রোটিনের উপস্থিতিতে আরবিসিগুলা স্টিকি হয়ে যায়, আঠালো হয়ে যায়, এবং তারা ক্লাম্প বা রোল্যাক ফরমেশন, অর্থাৎ এরকম ফরমেশনের একটা টেন্ডেন্সি থাকে, রোল্যাক ফরমেশন। এবং এই রোল্যাক ফরমেশনের টেন্ডেন্সি থাকার কারণে দেখা যায় যে মানে ইএসআর কিন্তু অনেক বেশি বেড়ে যায়, হ্যাঁ। এবং এরা কিন্তু দেখা যায় যে নিচে আরও বেশি বেশি জমা হয়। মানে ইএসআর মানে কি, মানে আলটিমেটলি আমরা কিন্তু ইএসআরে কিন্তু আমরা দেখি যে প্রতি ঘন্টায় আমরা একটা রেটিং নিই, হ্যাঁ। তো আলটিমেটলি দেখা যায় যে ওই ইএসআরটা বেড়ে যাচ্ছে। সো তার মানে কি, মাল্টিপল মায়োলোমাতেও কিন্তু প্রচুর ইএসআর বাড়ে। কেন বাড়ে, এটা এই কারণে বাড়ে, এই প্যারাপ্রোটিনগুলো কিন্তু এখানে কন্ট্রিবিউট করে। এবং এখানে প্রচুর ইএসআর থাকে, মানে প্রচুর ইএসআর। এক কথায় আমরা যখন মাল্টিপল মায়োলোমা পড়বো আমরা তখন ভালো করে জানবো। এবং এই ক্লাম্পড যে আরবিসিগুলো আছে এগুলো হচ্ছে মানে ফাস্টার কিন্তু সেখানে মানে প্রিসিপিটেট করবে, বা ওইখানে ভালো সেটেল হবে নিচে, সো এই জন্য ইএসআরটা বাড়ে। এবং দেখা যায় যে মানে ধরো হাইএসআর অনেক কন্ডিশনেই থাকতে পারে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় থাকতে পারে, মাল্টিপল মায়োলোমায় থাকতে পারে, অনেক কন্ডিশনেই থাকতে পারে। এখন কোন কন্ডিশনটা অ্যাকচুয়ালি হয়েছে সেটার জন্য আরও ফার্দার ইনভেস্টিগেশন দরকার, বাট এটা কিন্তু আমাদের একটা সাসপিশন করতে হেল্প করতে পারে যে আচ্ছা এটা হয়তো মাল্টিপল মায়োলোমা হইলেও হইতে পারে, রাইট। হাইপার ভিসকোসিটির একটা বিষয় এখানে থাকবে, কারণ এক্সেস প্যারাপ্রোটিন কিন্তু ব্লাডকে থিক করে দিবে, এবং বেশি ভিসকাস করে দিবে, কারণ ভিসকোসিটি মেনটেন করতে হচ্ছে অ্যালবুমিন। এখানে দেখা যায় অ্যালবুমিনটাই তো কমে যায়, সে অ্যালবুমিন যদি কমে যায় তাহলে ব্লাড তো একটু ভিসকাসিটিটা কী হবে, মানে ভিসকোসিটি মেনটেন হবে না, ব্লাডটা একটু বেশি ভিসকাস হয়ে যাবে, ঠিক আছে।
মানে বেশি ঘন ঘন যাকে আমরা বলতেছি। ওকে, তো এখন আসো এবং ব্লাড ফ্লোকেও কমাই দিতে পারে, ফলে ক্লটের চান্স বেড়ে যেতে পারে, কারণ ভিসকোসিটি যদি বেড়ে যায় তাহলে ব্লাড ফ্লোটা কম হবে, কারণ ঘন ব্লাড কি বেশি ফ্লো করতে পারবে না, পাতলা থাকলে একটু ফ্লো করতে পারতো, ফলে ক্লটিং এর চান্স বেড়ে যাবে, এবং হেডেক, ভীষণ প্রবলেম, সো আরও বিভিন্ন প্রবলেম এরা করতে পারে, স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো প্রবলেম করতে পারে। সো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং দেখো আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো যে এরা কিন্তু প্লাটিলেট আর ক্লটিংয়ের সাথেও কিন্তু ইন্টারফেয়ার করতে পারে, যে প্লাটিলেট এর ফাংশনে ইনহিবিশন করা বা ক্লটিং ফ্যাক্টরের যদি ঠিকভাবে কাজ না করতে পারে, কোয়াগুলেশন ক্যাসকেডের মাধ্যমে ক্লটিং করতে পারবে না, ফলে কিন্তু এখানে আলটিমেটলি কী হচ্ছে, ব্লিডিংয়ের একটা চান্স থাকবে, এবং ক্লটিং যে রিস্ক অ্যাবনর্মাল ক্লটিং ফ্যাক্টরের কারণে সেটাও কিন্তু হবে। সো ব্লিডিং অনেক বেশি সময় ধরে হওয়া এবং ডিপ ভেইন থ্রম্বোসিস, পালমোনারি এমবোলিজমের মধ্যে কন্ডিশন ক্রিয়েট করা, এগুলোও এরা করতে পারে। এবং প্যারাপ্রোটিনিউরিয়া করতে পারে, কারণ প্যারাপ্রোটিনগুলো আলটিমেটলি কি, প্যারাপ্রোটিনগুলো তো ইউরিন দিয়ে বের হইতে পারে, যেমন ধরো লাইট চেইন এর ক্ষেত্রে কী হয়, লাইট চেইন যে প্যারাপ্রোটিনগুলো থাকে সেগুলোকে আমরা মানে অ্যান্টিবডির পুরাটা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে প্যারাপ্রোটিন হিসেবে কাজ না করে জাস্ট একটা লাইট চেইন, যেটা এই যে লাইট চেইনগুলো থাকে, এই লাইট চেইনগুলোই হচ্ছে ইউরিন দিয়ে বের হয়ে যায়। সো এই লাইট চেইন যেগুলো বের হয় এটাকে আমরা বলি বেঞ্জন প্রোটিন, এটা আমরা মাল্টিপল মায়োলোমাতে কিন্তু পাইতে পারি। পাশাপাশি এটা কিডনিতে ড্যামেজ কিন্তু করতে পারে, এবং ইউরিনের সাথে যখন বের হয় সেটাকে আমরা তো প্রোটিন ইউরিয়াই বলি, এবং প্রোটিন ইউরিয়া হলে কিন্তু অনেক বেশি সময় ধরে তাহলে কিন্তু রেনাল ফেলিওর কিন্তু ডেভেলপ করতে পারে, কোনিক কিডনি ডিজিজ বা সিকেডি যাকে আমরা বলি, এটা কিন্তু ডেভেলপ করতে পারে। অ্যামাইলোডিসিস মানে হচ্ছে প্যারাপ্রোটিন বিভিন্ন জায়গায় অ্যামাইলয়েড ফাইব্রিলস হিসেবে জমা হইতে পারে অর্গানে, যেমন হার্টে, কিডনিতে, লিভারে, ঠিক আছে। যেমন ধরো মাল্টিপল মায়োলোমাতেও কিন্তু আমরা এরকম অ্যামাইলোডোসিস দেখতে পারি, এবং এর ফলে দেখা যায় যে যেই টিস্যুতে জমা হয়েছে সেখানে ডিসফাংশন বা ফেলিওর ঘটাই দিছে, যেমন ধরো হার্ট ফেলিওর, রেনাল ফেলিওর বা নার্ভ ড্যামেজ পার্টিকুলার জায়গায় জমা হয়, এরকম প্রবলেম কিন্তু করতেছে। আরেকটা কন্ডিশন আছে ক্রায়োগ্লোবিলিনেমিয়া, এটা বলতে বোঝায় যে প্যারাপ্রোটিন হচ্ছে জমা হয়ে প্রিসিপিটেট হয়ে এরা ক্লট মানে কোল্ড টেম্পারেচার স্পেশালি এরা হচ্ছে ক্রায়োগ্লোবিলিনস নামে একটা ফর্ম ক্রিয়েট করে, যার ফলে দেখা যায় যে এরা স্মল ব্লাড যে ভেসেলসগুলো থাকে সেখানে এরা জমা হয়ে এরা ব্লাড মানে এক ধরনের কী বলে যে ব্লক সৃষ্টি করতে পারে, এবং ব্লক সৃষ্টি করার কারণে ওইখানে স্কিনে, যেহেতু স্মল ব্লাড ভেসেল মানে স্পেশালি স্কিনে এরা আলসার টাইপের কন্ডিশন বা র্যাশ করতে পারে, কারণ স্কিনে তো এরকম বিভিন্ন স্মল ব্লাড ভেসেলস থাকে, সো ওইখানে কিন্তু এই ড্যামেজগুলো হতে পারে, এবং কিডনি ফেলিওর, গ্যাংগ্রিনের মতো কন্ডিশন এরা ক্রিয়েট করতে পারে। এবং CLL যেটা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়াতে কিন্তু ক্রায়োগ্লোবিলিনেমিয়া পাওয়া যায়। এবং পাশাপাশি ওয়েলডেনস্ট্রমস ম্যাক্রোগ্লোবিনেমিয়া, যেখানে IgM এই প্রোটিনটা হচ্ছে জাস্ট এই মনোক্লোনাল যে প্রোটিন, এই প্রোটিনটাই হচ্ছে বা এই মনোক্লোনাল যে অ্যান্টিবডিটা এটাই জাস্ট তৈরি হতে থাকে, IgMই তৈরি হবে, অন্য কোনো অ্যান্টিবডি তৈরি হবে না। সো এই কন্ডিশনগুলোতে মিললে আমরা এরকম পাইতে পারি।